আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় ওয়াশিংটন ডিসি থেকে ডক্টর ইউনূসের সঙ্গে ফোনে আলাপকালে তিনি এই প্রশংসা করেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে বাংলাদেশের অসাধারণ অর্থনৈতিক পুনরুদ্ধারের কৃতিত্ব অধ্যাপক ইউনূসকে দিয়েছেন আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা। আলোচনায় বাংলাদেশের চলমান অর্থনৈতিক সংস্কার, আঞ্চলিক পরিস্থিতি এবং আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে ঘিরে চ্যালেঞ্জের বিষয়গুলো উঠে আসে। দুই নেতার মধ্যে নানা আঞ্চলিক বিষয় নিয়েও আলোচনা হয়। এতে নেপালে চলমান যুব আন্দোলন এবং আসিয়ানভুক্ত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের আগ্রহের প্রসঙ্গ উঠে আসে। ডক্টর ইউনূস ঢাকার বৃহৎ অবকাঠামো প্রকল্পের অগ্রগতির কথাও তুলে ধরেন, যার মধ্যে নতুন বন্দর ও টার্মিনাল প্রকল্প রয়েছে। ফোন আলাপে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ ও অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য দেয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ী মেঘলা থাকতে পারে। বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় 8 থেকে 12 কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। এতে আরও বলা হয়, ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টি হতে পারে। সকাল 6টায় তাপমাত্রা 26.4 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ 95% ছিল। গতকাল মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.0 ডিগ্রি সেলসিয়াস এবং আজ বুধবার সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে 26.2 ডিগ্রি সেলসিয়াস। জাতীয় নাগরিক পার্টির রাজশাহী জেলার যুগ্ম সমন্বয়ক শামীমা সুলতানা মায়া পদত্যাগ করেছেন। পদত্যাগের কারণ হিসেবে তিনি দলের সাম্প্রতিক কর্মকাণ্ড তার নীতি ও আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে উল্লেখ করেছেন। মঙ্গলবার বেলা 11টার দিকে রাজশাহী নগরীর সাহেববাজার 0 পয়েন্টে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। মায়া বলেন, রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় শক্তি হলো বিশ্বাসযোগ্যতা। বর্তমান পরিস্থিতিতে সেই বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হওয়ার আগে আমি নিজে দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। আমি কাউকে আঘাত করতে চাই না কিংবা কোনো সরাসরি অভিযোগ তুলতে চাই না, তবে সত্য হলো আমি আমার বিবেক, সততা এবং নীতিকে কোনোভাবেই বিসর্জন দিতে চাই না। রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় শক্তি হলো বিশ্বাসযোগ্যতা, তবে বর্তমান অবস্থায় যে সকল পরিস্থিতি তৈরি হয়েছে তাতে করে সেই বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হওয়ার আগেই আমি নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই। অতএব আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজশাহী জেলার যুগ্ম সমন্বয়ক পদ থেকে পদত্যাগ করছি। আমি মনে করি এটি শুধু আমার জন্যই না, দলের জন্য একটি ইতিবাচক সিদ্ধান্ত। কারণ একজন মানুষ তার বিবেকের কাছে সাংঘর্ষিক অবস্থায় থাকলে এই পরিস্থিতিতে সেই সংগঠনকে সঠিকভাবে উপকৃত করতে পারে না। আমি দৃঢ়ভাবে অঙ্গীকার করছি যে ভবিষ্যতেও আমি সমাজ ও দেশের জন্য ইতিবাচক কাজ চালিয়ে যাব। একই সঙ্গে দলের প্রতি আমার শুভকামনা থাকবে। আমি আশা করি জাতীয় নাগরিক পার্টি গণমানুষের আস্থা অর্জন, স্বচ্ছ রাজনীতির চর্চায় আরো দৃঢ় ভূমিকা রাখবে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ ডেঙ্গু ও ইউরিন টেস্ট কিট সংরক্ষণ ও ব্যবহার করায় কণা নার্সিংহোমকে 40,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়। মঙ্গলবার দুপুর 1টার দিকে আলমডাঙ্গা শহরের 71 হাজি মোড় এলাকায় এই অভিযান চালানো হয়। জানা যায়, আলমডাঙ্গা শহরের 71 মোড়ে কণা নার্সিংহোমের ল্যাবের ফ্রিজ থেকে মেয়াদোত্তীর্ণ ডেঙ্গু ও ইউরিন টেস্ট কিট জব্দ করা হয়। পরবর্তীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 51 ধারায় প্রতিষ্ঠানটির মালিক মাহমুদ শাহরিয়ার আতিক 40,000 টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে মেয়াদোত্তীর্ণ টেস্ট কিট বা রিয়েজেন্ট ব্যবহার না করা, প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ এবং অন্যান্য অনিয়ম দ্রুত সংশোধনের নির্দেশনা দেওয়া হয়। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। দেশের বাজার স্থিতিশীল রাখতে আমদানিকারকদের জন্য পেঁয়াজের ইম্পোর্ট পারমিট উন্মুক্ত করার দাবি জানিয়েছে সোনা মসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপ। মঙ্গলবার দুপুরে সোনা মসজিদ স্থলবন্দরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি সংগঠনটি। লিখিত বক্তব্যে সংগঠনটির সভাপতি মোহাম্মদ একরামুল হক বলেন,
কয়েকজন আমদানিকারক হাইকোর্টে রিট করে হাজার হাজার মেট্রিক টনের আইপি পাওয়ার আদেশ দিয়েছেন। এতে বাজারে অস্বাভাবিকতা দেখা দেওয়ার শঙ্কা তৈরি হয়েছে। যদি কয়েকজন ব্যবসায়ী বিপুল পরিমাণ আইপি হাতে পান, তবে তারা সিন্ডিকেট গঠন করলে বাজারে কৃত্রিম সংকট তৈরি হবে, যা বাজার অস্থিতিশীল করবে। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। সংগঠনটির নেতারা বলেন, বাজার নিয়ন্ত্রণে রাখতে ও আমদানিকারকদের স্বার্থ রক্ষায় সবার জন্য সমান সুযোগে আইপি উন্মুক্ত করার বিকল্প নেই। তারা সরকারের প্রতি দ্রুত সুষ্ঠু ও গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান। যে পরিমাণ মজুদ আছে এবং কৃষকের কাছে যে পেঁয়াজ আছে, এই পেঁয়াজটা থাকার কারণে আপনার কৃষক যাতে ন্যায্য দাম পায় সেই বিবেচনা করে আইপিটা বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরাও আবেদন করেছিল, আমদানিকারক সকলে আবেদন করা আছে যে না, পুনরায় যদি আইপি ছাড়ে সেক্ষেত্রে আমরা আইপি পুনরায় পাবো। বর্তমানে আমরা দেখতে পেলাম একটা ঘটনা যে মহামান্য হাইকোর্টের আদেশে আমাদের কয়েকজন আমদানিকারক হাজার হাজার মেট্রিক টন পেঁয়াজের আইপির জন্য পারমিশন পেয়েছে। সেই ক্ষেত্রে এখনো চলমান আছে, আইপি নির্দেশনা এখনো ক্লিয়ার হয়নি, তবে আমরা জানতে পেরেছি যে আইপি তারা পাচ্ছে। এইভাবে যদি আইপিটা ইস্যু হয়ে যায়, তাহলে আমাদের বাজার যেটা আমরা আশা করছি যে আমরা বাজারটা সঠিক জায়গায় নিয়ে আসতে পারবো, এই জায়গায় কিন্তু আমরা আসতে পারবো না। কেন যে কয়েকজনের হাতে বাজারটা জিম্মি হয়ে যাবে। আমরা যে পেঁয়াজটা 30 টাকা থেকে 40 টাকায় আশা করছি, এই জায়গায় আমরা আর আসতে পারবো না। টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। বক্তারা বলেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠনের দাবিতে আমরা দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে সংগ্রাম করে আসছি। আমাদের সুস্পষ্ট দাবিগুলো হচ্ছে গঠনতন্ত্র প্রণয়ন, নির্বাচনী রোডম্যাপ প্রকাশ, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন। কিন্তু দুঃখজনকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন নামমাত্র একটি কমিটি গঠন করলেও এখনো পর্যন্ত কোনো সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করেনি। তারা আরও বলেন, পূর্ব ঘোষিত সতর্কবার্তার ভিত্তিতে আমরা মানববন্ধন কর্মসূচি পালনে বাধ্য হয়েছি। দ্রুত নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করা না হলে বৃহত্তর কর্মসূচি দেয়া হবে। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের দাবিতে দীর্ঘদিন যাবৎ সংগ্রাম করে আসছি। সেই সংগ্রামের ধারাবাহিকতায় আমরা আজকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনী রোডম্যাপের দাবিতে আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। নেপালে জেএনজি আন্দোলনে নিহতদের রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। মঙ্গলবার মরদেহগুলো ট্রিচিং হাসপাতাল থেকে পাশুপতি আর্যঘাটে নিয়ে যাওয়া হয়। সেখানে নিহতদের পূর্ণ রাষ্ট্রীয় সম্মানে শেষ বিদায় জানানো হয়। এদিন গৃহ আইনমন্ত্রী ওম প্রকাশ আর্জল এবং জ্বালানি, ভৌত অবকাঠামো ও শহর উন্নয়ন মন্ত্রী কুলমান ঘিসিং মরদেহগুলোর উপর নেপালের জাতীয় পতাকা বিছিয়ে শ্রদ্ধা জানান। এ সময় নিরাপত্তা কর্মীরা স্যালুট প্রদান করেন। নিহতদের কয়েকজনের মরদেহ তাদের নিজ জেলায় নিয়ে শেষকৃত্য সম্পন্ন করা হয়। এর আগে জেএনজি আন্দোলনে নিহতদের শহীদ ঘোষণা করেছে সরকার। এছাড়া 17 সেপ্টেম্বর জাতীয় শোক দিবস ও সরকারি ছুটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুর্নীতি, সরকার বিরোধী নিপীড়ন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে গত 8 সেপ্টেম্বর রাস্তায় নেমে আসে নেপালের তরুণ সমাজ। কিন্তু নিরাপত্তা বাহিনী জলকামান, টিয়ার গ্যাস, রাবার বুলেট এবং গুলি ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। বিভিন্ন শহরে জারি করা হয় কারফিউ। এবারে খেলার খবর। জয়টা আসতে পারত আরো সহজে, ব্যবধান হতে পারত আরো বেশি, কিন্তু ব্যাটিংয়ের শেষ দিকে রান তোলার গতি হয়ে পড়েছিল মন্থর। অন্যদিকে 14তম ওভারে সাইফ হাসানের কাছ থেকে আজমতুল্লাহ ওমরজাই 20 রান নিয়ে ম্যাচের গতি যেন ঘুরিয়ে দিয়েছিলেন। কিন্তু তাসকিন, নাসুম আর মুস্তাফিজুর রহমানের শেষ মুহূর্তে নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে আর পেরে ওঠেনি আফগান ব্যাটাররা। জয়ের সম্ভাবনা জাগিয়ে তুললেও 8 রান দূরে থাকতে থেমে যেতে হয়েছে তাদের। জয়ের জন্য 155 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 146 রানে অল আউট হয়েছে আফগানরা।
ফলে 8 রানের ব্যবধানে জয় তুলে নিয়ে সুপার 4-এ যাওয়ার সম্ভাবনা টিকিয়ে রাখল বাংলাদেশ দল। জয়ের ব্যবধানটা আরেকটু বেশি হলে রানেরটাও বাড়তে পারত বাংলাদেশের। আফগানিস্তানকে হারালেও বাংলাদেশের সুপার 4 এখনও নিশ্চিত নয়, কারণ বি গ্রুপে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা জয় পেয়েছে 2টি করে। আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচ বাকি এখনও। ওই ম্যাচে আফগানরা জিতলে তাদের জয় হবে 2টি, তখন 3 দলের জয় সমান, পয়েন্ট সমান। ফলে রান রেটে এগিয়ে থাকা দল উঠবে সুপার 4-এ। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।